নমস্কার, সাফ কথা আমি আপনাদের সঙ্গে রয়েছে রূপা এবং আজকের সাফ কথার বিষয় হচ্ছে বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গে তৃণমূল আমলে মমতার জমানায় দুর্নীতির যে পাহাড় সেই দুর্নীতি নিয়ে আজকে আমাদের আলোচনা এবং এই দুর্নীতির ফলে কিভাবে মুখ থুবড়ে পড়েছে এবারের বিধানসভা নির্বাচনে তারও সমস্ত কিছু ব্যাখ্যা আজকে আমরা আলোচনায় করব এবং ইতিমধ্যেই গত কিছুদিন ধরে যে খবরগুলো শিরোনাম দখল করেছে তার মধ্যে গতকালের কথা যদি বলি তাহলে আমরা সুরেন্দ্রনাথ কলেজের যে বিষয়টি সেটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ খবর। দেখা গেছে কলেজ চত্বরে রাশি রাশি টাকা এবং উই পোকা একেবারে খেয়ে নিয়েছে সেই টাকাগুলো, সেগুলো তার পাশাপাশি সেখানে দুটি রুম অর্থাৎ বিলাসবহুল রুম উদ্ধার হয়েছে, হোটেল সদৃশ পরিবেশ সেখানে দেখা গেছে এবং পাশাপাশি এই যে দুর্নীতির কথা আমরা আজকে আলোচনা করব তার মধ্যে একাধিক দুর্নীতি ঘটেছে তৃণমূল জমানায়। একেবারে যদি আমরা শুরু থেকে নজর রাখি তাহলে সারদা ও রোজ ভ্যালি চিটফান্ড কেলেঙ্কারির কথা আপনাদের মনে আছে। তারপর আমরা দেখেছি তৃণমূল জমানায় একেবারে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির পাশাপাশি আপনাদের জানায় যে এই যে কেলেঙ্কারি এবং দুর্নীতির তালিকায় ৩ নম্বরে যদি আমরা বলি তাহলে কয়লা এবং বালি পাচার কেলেঙ্কারি এবং এরপর যদি আমরা বলি গরু পাচার মামলা, রেশন বন্টন দুর্নীতি এবং এমনকি পুরসভাতেও নিয়োগ দুর্নীতি একটা বিশাল কেলেঙ্কারি হয়। একেবারে দুর্নীতির যে একেবারে ছায়া পড়ে যায় সেখানে এবং দুর্নীতির যে বিষয়টি উঠে এসেছে তা কিন্তু একেবারে এবারের ফলাফল বলে দিয়েছে এবং সকলেরই ঘুম কেড়ে নিয়েছিল এবং সে জায়গায় দাঁড়িয়ে তার মধ্যে আরো একটি বিশেষ কেলেঙ্কারি হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের কেলেঙ্কারি, যা ইতিমধ্যেই সকলের সামনে এসেছে। যেই লক্ষ্মীর ভান্ডারকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় এবারের নির্বাচনে একেবারে মাঠে নেমে পড়েছিল, সেই লক্ষ্মীর ভান্ডারকেও ছাড়েনি তৃণমূল কংগ্রেস এবং জানা যাচ্ছে যে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা পৌঁছে যেত কিছু পুরুষদের অ্যাকাউন্টে। কি করে যেত সে একাধিক প্রশ্ন রয়েছে এবং সে জায়গায় দাঁড়িয়ে আজকে সমস্ত কেলেঙ্কারি নিয়ে আমরা আলোচনা করবো। আজকের দিনে দাঁড়িয়ে আরো দুটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি। একদিকে যখন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ইডি হানা এবং এর আগেও আমরা দেখেছি একাধিকবার তলব করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং সে জায়গায় দাঁড়িয়ে আবারও কিন্তু ইডির হানা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তাকে 5ই জুন হাজিরা দেওয়ার কথা উঠে আসছে এবং পাশাপাশি আজকে কিন্তু একেবারে ধূলিসাৎ হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ মাত্র 1 মাসে একেবারে ধুয়ে মুছে সাফ তৃণমূল। মমতা সরতেই একেবারে ভাইয়ের গ্যাংয়ের পর্দা ফাঁস হচ্ছে, দুর্নীতির পর্দা ফাঁস হচ্ছে এবং এক এক করে কিন্তু তৃণমূল নেতা বিধায়ক থেকে শুরু করে এমনকি মন্ত্রীরাও কিন্তু পুলিশের জালে পড়ছে, তারা একেবারে তদন্তের আওতায় এসে যাচ্ছে, এক এক করে একেবারে অ্যারেস্ট হচ্ছে যাকে বলা যায় এবং সে জায়গায় দাঁড়িয়ে যে একাধিক বিষয় আপনাদের উঠে আসছে। আপনাদের জানিয়ে রাখবো 27 দিনে গ্রেফতার হয়েছে তৃণমূলের 100-রও অধিক নেতা। যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বিষয়। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনায় থাকছি আমরা এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা বিশিষ্ট অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আমি একটু পরিচয় করিয়ে দিই। আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রঞ্জিতা চক্রবর্তী, রয়েছেন বিজেপি নেতা ইন্দ্রনীল দত্ত এবং তৃণমূল নেতা রয়েছেন সাহেব দাস। প্রত্যেককে আজকে আমাদের আলোচনায় আমরা স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি তৃণমূল নেতা সাহেব বাবুর কাছে চলে যাব। সাহেব বাবু, তৃণমূলের দুর্নীতির যদি আমরা হিসেব করি তাহলে একাধিক বিষয় উঠে আসছে। কিছুক্ষণ আগে আমি বলেছি একেবারে সারদা এবং রোজভ্যালি থেকে শুরু করে পুরসভা নিয়োগ দুর্নীতি, কয়লা কেলেঙ্কারি, কয়লা এবং বালি পাচার কেলেঙ্কারি, গরু পাচার, শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি, এসব তো রয়েছে তৃণমূল জমানায় আমরা দেখেছি 2011 থেকে। তারপর লক্ষ্মীর ভান্ডারও রেহাই পায়নি দুর্নীতি থেকে। শুনুন, প্রথমে আমি আপনার দর্শকদেরকে নমস্কার এবং সবাইকে অভিনন্দন জানাবো। আপনি যেগুলো দুর্নীতির কথা বলছেন, সেগুলো শুধু দুর্নীতি কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে দেখছি এবং ইডি সিবিআই যেগুলো তদন্ত করছে সেগুলোর মাধ্যমে দেখছি, কিন্তু আজ অব্দি কোনো দুর্নীতির প্রমাণ হয়নি। কোনো আজ অব্দি আমাদের তৃণমূলের নেতা কোনো অ্যারেস্ট হয়ে কোনো জেল খেটে মানে প্রমাণিত হয়ে যে সাজা ঘোষণা হবে সেগুলো আজ অব্দি কিন্তু কিছু হয়নি। তবে আপনি যেগুলো বলছেন, গরু পাচার মামলা আপনারা যেগুলো বলছেন লক্ষ্মীর ভান্ডার, অনুব্রত মণ্ডল জেল খেটেছেন তো? ওটা জেল খাটেনি, বেল হয়ে উনি এসেছেন আবার বাইরে, ওনার নামে কোনো সাজা এখনো গেছিলেন হয়নি। তো ইতিমধ্যে যে তথ্য বলছে সাহেব বাবু 27 দিনে গ্রেফতার হয়েছে তৃণমূলের 100-রও অধিক নেতা, সেটা মিথ্যে না তো কি বলবো। এখন আমার নামে যদি কেউ একটা ভুয়ো কমপ্লেন করে আসে যে আমি একটা তোলাবাজ, আমি এতদিন তোলাবাজি করেছি,
আমারটা বলিনি ম্যাডাম। হ্যাঁ, আমার নামে কেউ আজকে কেউ কোনো বিজেপির কোনো কর্মী হোক বা কোনো সাধারণ মানুষ কাউকে দিয়ে হোক কেউ একটা কমপ্লেন করিয়ে আসবে যে আমি এতদিন বিগত 15 বছর আমাদের তৃণমূলের সরকার ছিল, আমি তোলাবাজি করেছি, এ করেছি, ধ্যান করেছি, ত্যান করেছি, সেটাকে দেখে যদি প্রশাসন পুলিশ যদি আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায়, আর সেটাকে যদি দেখানো হয় যে তৃণমূলের নেতারা দুর্নীতি বা চোর, জোর চোর এগুলোই করেছে, তোলাবাজি করেছে গত 15 বছর, এটা তো প্রমাণ না, এটা তো মানে সরকার এসছে, পাওয়ার এসছে, পাওয়ারের অপব্যবহার। কিন্তু আমি সেটাও বলবো যে আমাদের তৃণমূলের মধ্যেও কিছু এমন নেতা কর্মীরা আছে যারা এই ভুলভাল কাজের মধ্যেও যুক্ত ছিল। আমি বলবো না যে সবাই ভালো, সবাই সবাই খারাপ, তবে এর মধ্যে কিছু খারাপ আমাদের তৃণমূলের মধ্যেও কিছু ছিল। আমি অবশ্যই এটা আমিও মেনে নেবো যে হ্যাঁ, তৃণমূলের মধ্যেও কিছু এমন নেতারা ছিল হুম। যারা দুর্নীতি করেছেন, দুর্নীতির জন্য তারা আজকে কিছু কিছু নেতাদের এই অবস্থা আছে, কিছু কিছু আছে, আমি সেটাও বলবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তো আজকের যা অবস্থা সে নিয়ে আপনার কাছে পরবর্তী সময় আসছে, যেহেতু একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে, আমি বিজেপি নেতার কাছে চলে যাব। ইন্দ্রনীল বাবু রয়েছেন। ইন্দ্রনীল বাবু, আজকের দিনে দাঁড়িয়ে প্রথমে আমি অনেক বিষয় আজকে আলোচনা রয়েছে, কিন্তু প্রথমে যে বিষয়টিতে আসবো, তৃণমূল জমানায় দুর্নীতির পর দুর্নীতি, লক্ষ্মীর ভান্ডারও রেহাই পায়নি। দেখুন, আমরা প্রথম থেকে বলে আসছি যে তৃণমূল দলটা হচ্ছে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। সেই কোম্পানি এখন দেউলিয়া হয়ে গেছে। অতএব এই দেউলিয়া হওয়ার জন্য তাদের যারা এজেন্ট ছিল, রিকভারি এজেন্ট, যারা এতদিন পর্যন্ত এলাকায় এলাকায় টাকা তুলতো, এলাকায় দুর্নীতি করতো, এলাকার মানুষদের উপরে অত্যাচার করতো, তারা এখন দল পাল্টানোর জন্য লাইন দিয়েছে। এবং তারা নিশ্চিন্ত থাকুন, তারা এরকমভাবে ভারতীয় জনতা পার্টিতে আসতে পারবেন না। আজকের ডেটে পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে এদের উপরে অত্যাচারিত হয়েছে, এদের দ্বারা অত্যাচারিত হয়েছে, তার জন্য আজকে ভোটের রায়, আজকে এই 2026-এর নির্বাচন। আমরা 2011 সালে এই তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে যেভাবে দুর্নীতি, মানুষ অনেক আশা করে এই সরকারকে নিয়ে এসেছিল, মানুষের অনেক আশা ভরসা ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হারমাদ বাহিনীকে সরিয়ে এক উন্মাদ সরকারের পশ্চিমবঙ্গে স্থাপন করেছে। আজকে এই তার ভোগ আমাদের বিধানসভার নির্বাচনে মানুষ যথাযথ জবাব দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী ঠিক আছে, ঠিক ঠিক বিষয়, কিন্তু যে বিষয়টা ইন্দ্রনীল বাবু, কোথাও না কোথাও দলের অধিকাংশ নেতা কিন্তু অভিষেকের দিকেই সমস্ত কিছু ঠেলে দিচ্ছে। দলেরই কিছু কিছু নেতা রয়েছেন তারা অভিষেককে দায়ী করছেন সমস্ত কিছুর জন্য, মাস্টার মাইন্ড বলুন বা যাই বলুন, একেবারে লাগামহীন দুর্নীতি তোষণের মাথা ভাইপো, এমনটাই বিষয় উঠে আসছে। দেখুন, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের অজানায় একটা দলের পাতাও নড়ে না। ওনার জানতেই সবকিছু হয়েছে। উনি ভাইপোকে প্রজেক্ট করেছে, এই ভাইপোর সাম্রাজ্য তৈরি করেছে 2011 সাল থেকে এই 2026 সাল পর্যন্ত যে সাম্রাজ্য ভাইপোর তৈরি হয়েছে তা সাধারণ মানুষ জানতে পেরে গেছে। আজকে যত দুর্নীতি আছে, যত তোলাবাজি আছে, যত সিন্ডিকেট আছে, যত খুন হয়েছে ভারতীয় জনতা পার্টির কর্মী, সব পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী এবং তাদের নেতারা দায়ী। অতএব পশ্চিমবঙ্গের মানুষ এদেরকে দেখেছে এবং সহ্য না করতে পেরে তাদের বিরুদ্ধে আজকে রায় দিয়েছে। আজকে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার এসেছে। বেশ, আমি আমাদের সঙ্গে যেহেতু রাজনৈতিক বিশ্লেষক রঞ্জিতা দিদি রয়েছেন, রঞ্জিতা দিদির কাছে যাবো। রঞ্জিতা দিদি, এই যে বিষয়টি, এই আমরা আজকে আলোচনা করছি মমতার আমলে বা তৃণমূল জমানায় যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির লিস্টটা অনেক লম্বা, অনেক বিশাল বলা যায়। সে জায়গায় দাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডারের মতন একটা প্রকল্প, যেখানে সাধারণ মহিলারা উপকৃত হতেন, যাদেরকে একেবারে ভোট ব্যাংক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এবারে নির্বাচনে হাতিয়ার হিসেবে তাদেরকে ব্যবহার করেছে, তাদেরকে ঠকাতে মানে, এবং সে জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি যে পুরুষদের অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে, অর্থাৎ ভুয়ো আধার কার্ড থেকে শুরু করে এই ধরনের বিষয়গুলো উঠে আসছে, তার সঙ্গে নাম জড়িয়ে যাচ্ছে একাধিক তৃণমূল নেতা কর্মীর। ডেফিনেটলি, এবং এটা একটা আজকের একদিনের বিষয় নয়, এটা কিন্তু যখনই বা অন্নপূর্ণা সরি এই প্রথম দিকে যখন এরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছিলেন, তখন থেকেই কিন্তু আমরা দেখেছি যে ধীরে ধীরে যে অনেক পুরুষ মানুষ কিন্তু সেই টাকা পেতেন এবং তাদের সেই অর্থ কিভাবে আসতো। তো আমরা যেটুকু বুঝতে পারতাম, বিভিন্ন যখন ছেলেমেয়েরা সার্ভে করতো, তারা কিন্তু এই জিনিসটা নোটিস করেছে এবং নোট ডাউনও করা হতো যে এই ধরনের একটা করাপশন আছে, যে
টাকাটা অন্যদিকে চ্যানেলাইজড হয়ে যাচ্ছে এবং এই কাটমানিটা ডেফিনেটলি কোথাও না কোথাও গিয়ে হয়তো ইলেকশন বা পরবর্তীতে যারা এই যে পুরুষ প্রাপক যারা তারা পরবর্তীতে অন্যভাবে সেই টাকাটা কিন্তু পার্টি ফান্ডে প্রবাবলি চলে যাচ্ছে, এরকম একটা ডাউট কিন্তু সবারই ছিল। একেবারে এবারের যে নির্বাচনের ফলাফল কোথাও না কোথাও গিয়ে কিন্তু একেবারে ভোট বাক্সে গিয়ে দেখা গেছে যে মহিলাদের ভোটটা যেটা টার্গেট ছিল তৃণমূলের, লক্ষ্মীর ভান্ডারকে হাতিয়ার করেছে। কোথাও না কোথাও গিয়ে হয়তো বা মহিলারা বুঝতে পেরে গেছিলেন যে এই লক্ষ্মীর ভান্ডারও কিন্তু তৃণমূলের শাসনে রেহাই পাচ্ছে না। না ডেফিনেটলি ওটা মহিলারা তো বুঝতেই পেরেছিলেন এই যে লক্ষ্মীর ভান্ডার শুধু নয় যে টাকা দিয়ে তো সবকিছু করা যায় না, টাকা দিয়েছেন হয়তো লক্ষ্মীর ভান্ডারের সেই টাকাটা এসছে কিন্তু সেটা 1500 টাকা, কিন্তু আমার বাড়িতে চাকরি নেই, যে আমার বাড়ির যে ছেলেটি বা মেয়েটি পড়াশুনো করে সে চাকরিটা জোগাড় করছে তারপরে সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, যে কারণ কিছু লোক যারা ওই পার্টির সাপোর্টারে আছে তারা জিরো পে বা খালি ওএমআর শিট দিয়ে বা পরীক্ষা না দিয়ে তারা সেই চাকরিটা পাচ্ছে এবং তাদের জন্য যারা কষ্ট করে দিনের পর দিন খেটে একটা চাকরি জোগাড় করছে সেই চাকরিটা তার চলে যাচ্ছে হাত থেকে। এবার এই যে জায়গাটা এটা একটা যে কোনো মধ্যবিত্ত বাড়ির মহিলারা, কারণ এই ভান্ডারটা যে নিচ্ছিলেন তারা বেশিরভাগই নিম্নবিত্ত মধ্যবিত্ত বাড়ির পরিবার থেকে, তাদের কাছে কিন্তু একটা বিগ লস যে আমার সন্তান যাকে দেখে আমি ভাবছি যে সে আস্তে আস্তে বড় হয়ে তার একটা স্বপ্ন, সেই স্বপ্ন ভেঙে যাওয়ার গল্প, এটা কিন্তু খুব মারাত্মক বিষয়। এটাই কিন্তু রিয়াকশনটা এসছে। একদম একদম। আমি আবারও যাব সাহেববাবুর কাছে। সাহেববাবু, এই যে লক্ষ্মীর ভান্ডার বিষয়ে আমরা আজকে আলোচনা করছি, লক্ষ্মীর ভান্ডার শুধু নয়, বাকি যে সমস্ত প্রকল্পের দুর্নীতি বা যে সমস্ত জায়গায় দুর্নীতি হচ্ছে সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করছি। প্রথমে তো সাহেববাবু, 30 লক্ষ ভুয়ো অ্যাকাউন্টে বছরে 5400 কোটি টাকা চোরা পথে, ভাবতে পারছেন? মানে আপনাদের দল, আপনাদের পার্টির লোকেরা এরকম 30 লক্ষ ভুয়ো অ্যাকাউন্টের তাদের হদিশ পাওয়া গেছে। 30 লক্ষ ভুয়ো অ্যাকাউন্টের হদিশ পাওয়া গেছে, এখনো প্রমাণিত হয়নি যে 30 লক্ষ হয়েছে। এখনো গোটা সারা রাজ্যে যদি দেখা যায় তো ওই 15-20টা 30টার মতনই মানে সামনে এসছে যে যাদের ভুয়ো অ্যাকাউন্টে টাকা গেছে। এখানে আমি অবশ্যই বলবো প্রশাসন, সরকারের দোষ, এখানে তো দলের কোনো কিছু নাই, এখানে সরকারের দোষ। কারণ ব্লক প্রশাসন যারা এই টাকা এফটিও করে, যারা টাকা ছাড়ে, যারা অ্যাকাউন্ট হোল্ডারদের নামে যেখানে টাকা যায়, তাদেরও এখানে গাফিলতি আছে অবশ্যই। কিন্তু আমি এটাও বলবো যে রাজ্যে 2,23,00,000 মহিলারা এই লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন, তার মধ্যে যদি 20-30টা 50টা যদি এদিক ওদিক হয়েছে, অবশ্যই এটাও ভুল আছে। আমি বলবো না এটা ছোট ভুল বা বড় ভুল, অবশ্যই ভুল আছে। কিন্তু এখানে যে শুধু আমাদের দলেরই পুরোপুরি দোষ দিয়ে দেওয়া যাবে সেটাও না। এখানে কিছু যারা ব্লক লেভেলে যারা অফিসাররা থাকে, যারা এইসব কাজকর্ম করেন, তাদের মধ্যেও কিছু আছে, কিছু আমাদের ব্লক লেভেলে যারা নেতারাও আছে, তারাও কিছু এর মধ্যে দুর্নীতিবাজ আছে, অবশ্যই বলবো। কিন্তু এখানে আমি বলবো না যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এগুলো যদি কেউ বলে এগুলো করিয়েছে, তারা কিছু জানতেন না, বলতে চাইছেন তারা কিছুই জানতেন না লক্ষ্মীর ভান্ডারে দুর্নীতি হচ্ছে, টাকা নয়ছয় হচ্ছে, ওর ভুয়ো অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে, আপনি সেটা বলতে চাইছেন? আমি ইন্দ্রনীল বাবুর কাছে যাব। আমি কদিন আগে আপনার ইন্দ্রনীল বাবু বলতে চাইছেন না, সাহেববাবু বলতে চাইছেন যে কিছু ব্লক অফিসার এর সঙ্গে জড়িত, মানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেনি না যে লক্ষ্মীর ভান্ডারে দিনের পর দিন বছর পর বছর এইভাবে ভুয়ো অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে, পুরুষদের অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা, এটা কি করে সম্ভব? আমি সাহেববাবুকে আগে প্রশ্ন করতে চাইছি, আগে উনি বলুক, আগে উনি নব্য তৃণমূল না আদি তৃণমূল, তারপরে উনি যেভাবে ডিপেন্ড করছে ওনার দলকে, যে কিছু সংখ্যক দুর্নীতি হয়েছে, সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে আজকে শিক্ষা থেকে শুরু করে চাকরি থেকে শুরু করে যে এই লক্ষ্মীর ভান্ডার পর্যন্ত সব প্রত্যেকটা ক্ষেত্রে ওই সরকার দুর্নীতি করেছে এবং এই সাহেববাবুদের মতন এজেন্টরাই সব জায়গাতে এই দুর্নীতি করেছে। অতএব শাক দিয়ে মাছ থাকা যাবে না, সত্য সামনে আসবে এবং সবাইকেই তার উপযুক্ত শাস্তি পাবে। একেবারে সুরেন্দ্রনাথ কলেজের যে ছবি আমরা গতকাল দেখেছি ইন্দ্রনীল বাবু, একেবারে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছে, উই পোকা ধরে গেছে, সেটাও কি একেবারে উড়িয়ে দেওয়ার মতো?
আমি বললাম একটু আগে যে প্রত্যেকটা ক্ষেত্রে, আজকে শুধু সুরেন্দ্রনাথ কলেজ কেন, বহু জায়গায় যদি এরকম তদন্ত করা যায়, বহু জায়গা থেকে কোটি কোটি টাকা বেরোবে এবং সব জায়গাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তৃণমূল নেতা কর্মীদের যোগসূত্র পাওয়া যাবে। একেবারে আমি বলুন। পশ্চিমবঙ্গটাকে একটা বারুদের স্তূপের মধ্যে দাঁড় করিয়ে রেখে দিয়েছে এই, এবং ঘুঘুর বাসা করে রেখে দিয়েছে এই সরকার। অতএব যারা এই দুর্নীতি করেছে কেউ ছাড় পাবে না, সবাইকে যথাযথ শাস্তি দেওয়া হবে। একেবারে একেবারে আমরা আবারও যাবো সাহেববাবুর কাছে। সাহেববাবু, কোথা থেকে এলো এতগুলো টাকা? কিভাবে? আমরা দেখেছি যে ছবিগুলো, মানুষ দিন আনে, যারা গরিব মানুষ তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, লক্ষ্মীর ভান্ডারের টাকা যথাযথভাবে মানুষ পাচ্ছে না, বিভিন্ন জায়গায় দুর্নীতি ছড়িয়ে রয়েছে। আপনাদের রাজ্যে চাকরি ছিল না তৃণমূল আমলে, একেবারে বেকারত্বের রাজ যাকে বলা যায়, সে জায়গায় দাঁড়িয়ে উই পোকা ধরা টাকা উদ্ধার হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজের মতন শিক্ষা প্রতিষ্ঠানে, এবং দুটি এসি রুম, অর্থাৎ সেখানে যে রুমগুলোর আমরা ছবি দেখেছি, সেখানে যে বেআইনি কাজ হতো সেটা একেবারে স্পষ্ট। কি করে সম্ভব? আমি বলবো যে যেখানে যে সুরেন্দ্রনাথ কলেজে এগুলো হয়েছে, আমি বলবো যারা যারা সেখানে দায়িত্বে ছিলেন তাদেরকে আমি বলবো, আমি রানিং যিনি বিজেপির সরকার, এই সরকার এবং মুখ্যমন্ত্রীকেও আমি আবেদন করব যে তাদেরকে ধরে আনা হোক যে তারা কোন তৃণমূল ছিলেন। এখন যারা নতুন তৃণমূল তৈরি করতে চাইছেন তাদের তৃণমূল না আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তারা সত্যিকারের সৈনিক ছিলেন। আমি বলবো তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক না, তারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্যিকারের সৈনিক তারা এইসব কাজ করেন না। একদিনে এতগুলো টাকা নষ্ট হয়নি, বহু বছরের সেখান থেকে কয়েক মাস ধরে, বেশ কয়েকদিন ধরে বা বেশ কয়েক মাস ধরে সেখানে পড়েছিল টাকা, তৃণমূল জমানের সেই টাকা। তৃণমূল কি জড়িত নয় এর সঙ্গে বলতে চাইছেন? জড়িত নয় সুদীপ ও নয়না বন্দ্যোপাধ্যায়ের মতন লোকেরা? কি করে জড়িত হবে? আমি যদি এখন কোনো দুর্নীতি করে থাকি, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো এখানে জড়িত হওয়ার কোনো কারণ হবে না তো। আমি যদি কোনো খারাপ কাজ করি সেটা ব্যক্তিগত আমি করে থাকবো, এখানে দলের কিছু খারাপের হবে না তো। আমি যদি কোনো খারাপ কাজ করে থাকি, প্রশাসন আমাকে শাস্তি দেবে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আনার বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বা আমার তৃণমূলের নাম দলকে টেনে আনার কোনো মানে হয় না। আমি বলবো সুরেন্দ্রনাথ আপনারা কলেজে কোনো যে টাকা দায় ধরা এখন পড়েছে, নিচ্ছেন না, কিন্তু আপনাদের জমানায় তো এতগুলো কেলেঙ্কারি হলো, এতগুলো দুর্নীতি হলো, সেটার দায় নেবে কে? যারা ছিলেন তদন্ত হোক, যারা ছিলেন ওখানকার দায়িত্বে তাদেরকে সামনে আনা হোক, তাদেরকে অ্যারেস্ট করা হোক, তাদেরকে সেটাই তো হচ্ছে আজকে তদন্তের জন্যই তো ওরা সামনে আসছে। এত এত নেতা, এত এত বিধায়ক তারা সামনে আসছে, তারা গ্রেফতার হচ্ছে। এমন কি আপনাকে জানিয়ে রাখি, ব্রেকিং নিউজ, যে কোনো মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হতে পারেন। আজ ইডি গেছেন, নোটিশ দিয়েছে। গত 8-10 বছর থেকে দেখতেই পাচ্ছি ইডি সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাচ্ছেন এবং ওনাকে ইডি সিবিআই এর দপ্তরে ডাকছেন। আজ অব্দি তো দেখলাম না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 9 ঘন্টা 10 ঘন্টার বেশি ইডি সিবিআই মানে তদন্তের মাঝখানে হোক বা এমনি হোক যে আটকে রাখতে পারলো। আগামী দিনেও আমরা দেখতে পাবো, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় তো নিজেই বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কোনো দোষ করে থাকেন তিনি এমনি ফাঁসির মঞ্চতে নিজেকে করে নেবেন। আমি বলবো যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যি কোনো কিছু করে থাকেন, ইডি সিবিআই তদন্ত করছে, তদন্তের মাঝখানে সবকিছু সামনে আসবে। এরকম ইডি আজকে যেভাবে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, এরকম মানে কয়েক বাড়ি গেছেন আমরা দেখেছি, আপনাদের চ্যানেলের মাধ্যমে হোক এমনি হোক আমরা দেখেছি। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো দুর্নীতির সাথে সত্যি জড়িত থাকে প্রমাণ করুক এবং তাকে অ্যারেস্ট করুক, আমরাও বলবো। বেশ, তৃণমূল জমানায় যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি এবং আজকের দিনে দাঁড়িয়ে যেই আপডেটগুলো উঠে আসছে সেগুলোর বিষয়ে আজকে আলোচনা আমরা করব। কিছুক্ষণ আগে আমরা বিকেলেই দেখিয়েছি যে এবারে কিন্তু বিরোধী দলনেতা হিসেবে উঠে এলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম, এবং দেখা গেছে একেবারে ধূলিসাৎ হয়ে গেছে মমতার তৃণমূলের দল। এবং সে জায়গায় দাঁড়িয়ে আমরা জানি যে তৃণমূলের 80 বিধায়কের মধ্যে 60 জন বিধায়ক ঋতব্রতকে বিরোধী দলনেতা করার প্রস্তাবের সম্মতি দিয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে আমরা প্রশ্ন করব, তৃণমূলের তরফ থেকে যেহেতু সাহেববাবু রয়েছেন আমাদের সঙ্গে, সাহেববাবু মাত্র এক মাস হলো বিজেপি ক্ষমতায় এলো, এবং সেই এক মাসের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের অবস্থা একেবারে বেহাল। মাত্র এক মাসে একেবারে ধুয়ে মুছে সাফ বলা যায় মমতার তৃণমূল। আমি প্রথমেই বলবো আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু ভুল হয়েছিল, কিছু বিশ্বাসঘাতককে বিশ্বাস করে এই ঋতব্রতকে সিপিএম, এরা হলো পাওয়ারভোগী, এরা নেতা না, এরা পাওয়ারভোগী মানুষ। এরা যেখানে মানে এরা হিংস্র প্রাণী, মানে যেখানে খাবার পাবে সেখানে দৌড়ে যাবে। এরা সিপিএম এর আমলে, যখন সিপিএম এর সরকার ছিল, সিপিএম এর আমলে পাওয়ার ভোগ করেছে। সিপিএম যখন
তাড়িয়ে দিয়েছে। তারপরে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বুকে আগলে রেখেছিল, তৃণমূলের আমলে পাওয়ার ভোগ করেছে। আজকে তৃণমূল যখন চলে গেছে, এরা এখন বিজেপিতে যাওয়ার জন্য বিজেপির বি টিম হয়ে গেছে। এরা তো প্রত্যেকে দুর্নীতিবাজ। এরা আজকে বলছে নব তৃণমূল। তৃণমূল কোন আন্দোলন থেকে, কোন মাটি থেকে উঠে উঠে এসছে এরা জানে না। তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল। এরা জানে না। এরা গেলেও তৃণমূলের কিছু যায় আসবে না, আর কিন্তু এরা কিন্তু থাকলেও সাহেব তৃণমূলের বাবু কিছু যায় আসবে না। 80 মমতা জনের মধ্যে বন্দ্যোপাধ্যায় একাই 60 100। জন, 80 জনের বিধায়কের মধ্যে 60 জন সমর্থন করেছেন। 60 জন একেবারে বলা যায় একেবারে সেই প্রস্তাবে, বিরোধী দলনেতা হিসেবে প্রস্তাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন। যে সেটাকে আপনি উড়িয়ে দিতে পারেন যে এই যে যে 60 60 জন জন বিধায়ক, তারা সকলেই দুর্নীতিপরায়ণ? যে 60 জন গেছেন, যারা আজকে বলছেন আমরা নব তৃণমূল, তারা পদত্যাগ করে তারা রিজাইন দিয়ে আবার ভোটে সেই কনস্টিটিউয়েন্সিতে দাঁড়িয়ে, সেই অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে আবার জিতে এসে তারপরে বিরোধিতা করুক, তারপরে আমরা মেনে নেবো যে এরা কত বড় তৃণমূল বা কত বড় এরা কিন্তু কিন্তু আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, কিন্তু অভিষেকের সঙ্গে নেই। তারা অভিষেককে মানেন না। মমতা এটা বন্দ্যোপাধ্যায় এটা দলে থেকে দলের মধ্যে আলোচনার ভিত্তিতেও এটা বলা যেত, এটা এখন করা যেত। এরা আজকে দেখাতে চাইছে এরা বিজেপির বি টিম হয়ে কাজ করতে চাইছে। আমরা দেখতে পাচ্ছি তো, মানুষ এগুলো মেনে নেবে না। আগামী দিনে মানুষ এদেরকে ঠিক জবাব দেবে। মমতা মানুষ বন্দ্যোপাধ্যায় মাঠে বেশ নামছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আবার কিছু ঘুরিয়ে নিয়ে আসবে। কালো তো আমরা ছবি দেখেছি যখন ওয়াই চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন ধর্ণা কর্মসূচিতে, সেখানেও আমরা দেখতে পেলাম না তো তার সঙ্গে তার দলের নেতাদের। অবশ্যই আমরা দেখতে পাইনি, তবে আমি বলবো কালকে তো প্রথম দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী নেমেছেন। এখন তিনি দলটাকে আবার আগের মতন করে গোছানোর জন্য আবার আবার তিনি নিজের পরিকল্পনা করছেন। তার মাঝখানে আমাদের বিধায়করা, এমএলএরা যেভাবে এরা নতুন নব তৃণমূল করার চেষ্টা করছে, এগুলো বেশি দিন চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে আবার আগের মতন বাঘিনীর আচ্ছা, মতন, একটা কথা বাংলার বলুন যেভাবে তো বাঘিনী সাহেব মমতা বাবু, বন্দ্যোপাধ্যায় আপনাকে ছিলেন। আমি প্রশ্ন করছি, একটা কথা বলুন তো, আমরা এর আগে যখনই মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মিছিল, কোনো জনসভা করেছেন, আমরা সেলিব্রিটিদেরকে দেখতে পেয়েছি, একেবারে চমক যাকে বলা হয়, দেব থেকে শুরু করে, সোহম থেকে শুরু করে, সায়নী থেকে শুরু করে, প্রত্যেককে আমরা দেখতে পেয়েছি। কাল মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কিন্তু আমরা কাউকে দেখতে পেলাম না। কেন ওই যে বলতে পারেন? প্রথমে কথাটা বললাম না, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথমে একটা ভুল হয়েছিল, কিছু বিশ্বাসঘাতককে বিশ্বাস করা। এটাই মমতা মানে বন্দ্যোপাধ্যায় আমাদের টলিউডের নেত্রী, এটাই ভুল অধিকাংশই হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়া ছিল। বিশ্বাসঘাতক তো তারা। আজকে এতদিন দিদি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, দল যখন সরকারে ছিলেন, তারা পাওয়ার ভোগ করার জন্য দিদির সাথে ছিলেন, দিদির পায়ে তেল মারতেন। আজকে আজকে বেশ, সরকার আমি নেই, আমি দিদির আমি কাছে পাওয়ার নেই, দিদি আমি মুখ্যমন্ত্রী রঞ্জিতাদির নেই। কাছে যাবো। রঞ্জিতাদি, যে বিষয়টি আমি জিজ্ঞেস করলাম, যে ছবিটা উঠে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে দলের মানে অধিকাংশই নেই, আবার বলা যেতে পারে আজকে যেটা আমরা দেখলাম বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসে। 80 জনের মধ্যে 60 জনই তাকে সমর্থন করেছে, 60 জনই কিন্তু বিরোধী দলনেতা হিসেবে সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে। পাশাপাশি আরো একটা ছবি কিছুক্ষণ আগে আমি বললাম, এর আগে যে সমস্ত সেলিব্রিটিদেরকে দেখা যেত, টলিউড স্টারদেরকে দেখা যেত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, গতকাল কিন্তু আমরা দেখিনি। কোথাও না কোথাও সকলেই কিন্তু হাত ছেড়ে একেবারে চলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে যে স্ট্যাটাস তৃণমূলের, সব দিক দিয়ে ভরাডুবি বলা যায়। না, অ্যাকচুয়ালি এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। আমার মনে হয় তৃণমূলের নেতাদের মধ্যেও একটা ইন্ট্রোস্পেকশন হওয়া জরুরি ছিল, যে কোথাও গিয়ে যে বেনজল ঢুকছে তাদের পার্টিকে, যারা হয়তো তারা বলছেন যে তারা করাপশনে লিপ্ত ছিল বা এরকম ধরনের বিভিন্ন আমরা কথা শুনেছি। ইলেকশনের পরবর্তীতে বিভিন্ন নেতারা উঠে এসছেন বা জেলার যারা দায়িত্বে ছিলেন তারাও বলেছেন যে আমরা অনেক কিছু বলতে চেয়েছি, কিন্তু নেত্রীর কাছে আমাদের কথাটা পৌঁছয়নি। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় ওনার হাত থেকে যে চলে যাচ্ছে পার্টিটি, উনি কি সেটা বুঝতে পারেননি? এক নম্বর, সেই ইন্ট্রোস্পেকশনটা করা বুঝি জরুরি ছিল, যে আমার যে লোকগুলো আসছে তারা আমার হয়ে লড়বে কিনা, এক নম্বর। দু নম্বর যেটা, যে ওনার এই যে সেলিব্রিটি নিয়ে একটা চমক দেওয়া, ওনার শুধু টলিউড নয়, এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা দেখেছি যে সেলিব্রিটি বা ইন্টেলেকচুয়ালদের নিয়ে উনি বসতেন, খেলোয়াড়। হ্যাঁ, তো এই যে উনি একটা দেখাচ্ছিলেন যে আমি সবাইকে রিপ্রেজেন্ট করি, সেই আমব্রেলা পার্টি হওয়ার সেই জায়গাটা বোধহয় উনি হয়তো ঠিক মতো মেজার করতে পারেননি, বুঝতে পারেননি।
এবং এই এই শ্রেণীর লোকগুলো এরা এখন তারা হয়তো মানে আজকে তারা বুঝতে পারছে সেটা নয়, তারা হয়তো ওই সুবিধা ভোগ করার জন্যই ঢুকেছিলেন এবং কোথাও না কোথাও গিয়ে সেই পার্টিকে, এটা কিন্তু একটা লেসন, এটা কিন্তু একটা শিক্ষা অন্য পলিটিক্যাল পার্টিদের জন্য যে আমাদের কিভাবে চলতে হবে। কিছু বুঝতে পারেননি বা মমতা বন্দ্যোপাধ্যায় কিছু জানতেন না বা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতেন না এই সমস্ত বিষয়ে, সেটা কি গ্রহণযোগ্য? কারণ এত দুর্নীতি হচ্ছে। এটা হতে পারে না, এটা হতে পারে না, না না, এটা গ্রহণযোগ্য নয় না। কারণ ইলেকশনের পরবর্তীতেই কিন্তু বহু লোক উঠে এসছেন এবং এই উত্তরবঙ্গ থেকে অনেক নেতা নেত্রী কিন্তু তাদেরকে শোকজও করা হয়, তারা কিন্তু এই কথাটাই বলে যে বিভিন্ন সময় এই যে কর্পোরেট স্টাইল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্পোরেট স্টাইল আইপ্যাক ডিসাইড করতো যে কে ক্যান্ডিডেট হবে এবং যারা গ্রাসরুটে কাজ করতো তাদের সঙ্গে কিন্তু কোথাও একটা ডিসকানেক্ট হয়েছে। মমতা ব্যানার্জি কিন্তু বুঝতে পারেননি এবং খানিকটা উনি দোষী এই কারণে, ওনার এই যে অন্ধ ভালোবাসা বলুন বা যাই বলুন, ওনার যে ওল্ড গার্ড তারা যেভাবে সরে যাচ্ছিল বা তাদেরকে মার্জিনে ফেলে দেওয়া হচ্ছিল, সেটাই সেই পলিটিক্সটাই উনি বুঝতে পারেননি এবং কোথাও গিয়ে উনার নিজেরও চিন্তা করা উচিত। এই যে উনি অভিষেককে প্রমোট করেছেন, উনি কি অ্যাট দ্য কস্ট অফ পলিটিক্যাল পার্টি করেছেন? এই ফ্যামিলি বেসড পলিটিক্স বা ফ্যামিলি বেসড পলিটিক্যাল পার্টির যে ফাংশন, এগুলো কিন্তু এই ধরনেরই একটা রেজাল্ট আমরা দেখতে পাই। শিবসেনাতেও আমরা দেখতে পেয়েছি এবং আজকে আপনি ধরুন কংগ্রেসকেও কিন্তু অনেক ক্ষেত্রে এই কারণ একটা আর্গুমেন্ট আসে যে কংগ্রেসটাও ডাইনাস্টিক পলিটিক্স এবং যারা শক্ত নেতা, যারা যেই তারা পার্টিটাকে এগিয়ে নিতে পারে সেই নেতারা কিন্তু মার্জিনে চলে যান এবং ওই একটা পার্টিকুলার দল, একটা পার্টিকুলার ফ্যামিলি, একটা পার্টিকুলার কোটারি, তারা কিন্তু সবচেয়ে বেশি শক্তি ওখানে কায়েম করে, তাদেরই ডিসিশন মেকিংটা সবচেয়ে বেশি থাকে, যার ফলে এই ধরনের কন্ডিশনস গুলো তৈরি হয়। এবার দ্বিতীয় বিষয় যেটা, যে ঋতব্রত বাবু উনি যে নিয়ে এসছেন এতজন লোককে তার পেছনে, খানিকটা হলেও তাদের মধ্যে একটা কমপ্লেইন তো ছিলই, যেটা আমরা অনেকবার দেখেছি আফটার ইলেকশন মে 4 তারিখের পর থেকে আমরা অনেক ভিডিও দেখেছি বা এরকম অনেক রিপোর্ট দেখেছি যেখানে যারা গ্রাসরুট নেতা তারা কিন্তু মনে মনে বুঝতে পারছিলেন, তারা বলছিলেনও যে এইভাবে আমরা লড়তে পারবো না। আমরা বুঝতেই পারছিলাম কোথাও গিয়ে মানুষের যে একটা মানুষ যে পছন্দ করছে না বা মানুষের যে সমস্যা হচ্ছে বা করাপশন দুর্নীতিটা যে এত পর্যায়ে চলে এসছে এবং আর মানুষকে বোঝানো যাবে না এবং একটা রিয়াকশন হবে, তারাও কিন্তু বুঝতে পারছিলেন, কিন্তু তারা লড়াই করছিলেন, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই যে পার্টিকুলার মডেলটা আমরা দেখছি যে উনি বলছেন একদিকে যে মমতা আমার নেতা নেত্রী, আবার অন্যদিকে উনি আলাদা একটা যে বলছেন অভিষেককে মানি না। এই অভিষেককে ব্যাপারটা কিন্তু আগের থেকেই আসছে, এটা কিন্তু নতুন করে হচ্ছে না। অর্থাৎ এই যে দলে ভাঙন সেটা অনেক আগের থেকে শুরু হয়েছে, বিশেষ করে অভিষেকে কোথাও না কোথাও পরোক্ষভাবে দায়ী, প্রত্যক্ষভাবে না হলেও কিন্তু পরোক্ষভাবে একটা মনে হয় দায়ী রঞ্জিতাদি। হ্যাঁ, ডেফিনেটলি দায়ী এবং এটা কিন্তু অনেক সিনিয়র নেতাদের মধ্যে থেকেও কিন্তু উঠে আসছে, তাদের সঙ্গে কথা বললে কিন্তু এটা বোঝা যাচ্ছে। এবং আরেকটা জিনিসও আমি বলবো যে দুটো জিনিস, একটা তো এখনো টাচই করা হয়নি, যে অলরেডি একটা অর্ডার এসছে যে এই যে স্টুডেন্টস ইউনিয়ন, এতদিন ইলেকশন হয়নি কিন্তু স্টুডেন্ট ইউনিয়ন কন্টিনিউয়াসলি কিছু ছেলে বা কিছু দল, কিছু ছেলে মেয়ে তারা টাকাটা পাচ্ছে এবং তারা প্রত্যেক কলেজ বা ইউনিভার্সিটিতে সোশ্যাল করছে, তারা কোথা থেকে করছেন সেটা কিন্তু একটা প্রশ্ন, এটা কিন্তু একটা বিগ করাপশন। এত বছর ধরে ইউনিয়ন ইলেকশন হয়নি কিন্তু আমরা টাকাটা কোথা থেকে আসে, এক্স্যাক্টলি এই ফান্ডিংটা কিন্তু মারাত্মক একটা জায়গা, এটা বিশাল বড় টাকা, ওই 2 বাক্স টাকা যেটা দেখেছি আমরা এর থেকে অনেক বড় টাকা। এই ওটার করাপশনটা কিন্তু এখনো শুরু হয়নি, ও টাচ করা হয়নি, এটা যখন শুরু হবে তখন কিন্তু আরো অনেক কিছু বেরোবে। মানে আমি বলতে চাইছি এই জায়গাটা কিন্তু আমাদের হ্যাঁ এই পার্টিকুলার
এই বিষয়টির কোন দিকেও কোন নজর নেতা নজর কিভাবে এই নজর টাকাটা রাখবে ধরুন এই যে সরকার, 200 বর্তমান টাকা- যে সরকার এই বিষয়টির দিকেও নজর Definitely. রাখা উচিত, এবং সেক্ষেত্রে আপনি যেটা বলছেন সেই দিকে যদি তদন্ত শুরু হয় তাহলে আরো অনেক বিষয় উঠে আসবে, অনেকের নাম উঠে আসারও সম্ভাবনা রয়েছে। বেশ, আজকে আমাদের আলোচনার বিষয় তৃণমূল জমানায় যেসব দুর্নীতি হয়েছে তার মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ যেটা বিষয় আমরা আজকের আলোচনা হচ্ছে সেটা হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজ নিয়ে, যেটি গতকালই সামনে এসেছে এবং সে জায়গা দাঁড়িয়ে এই মুহূর্তে আরো একটি নতুন তথ্য সামনে আসছে। আপনাদের জানায় মেধা তালিকা নাম থাকলেও কিন্তু এই যে সুরেন্দ্রনাথ কলেজ 144 বছর পুরনো এই প্রাচীন কলেজ, সেখানে মেধা তালিকায় নাম না থাকলেও তৃণমূল ছাত্র নেতাদের মোটা টাকা দিয়ে ভর্তি হওয়া গিয়েছিল, অর্থাৎ একেবারে বলা যায় আর্থিক কেলেঙ্কারি। এবং সেখানকার ছাত্রছাত্রীরা বলছেন যে তারা তৃণমূল নেতাদের ভয়ে চুপ করে থাকতেন, যাসব কাণ্ড হতো সেই কলেজে শুধু আর্থিক কেলেঙ্কারি নয়, বিভিন্ন ধরনের অসামাজিক কাজ হতো সেখানে, সমস্ত কিছুর সঙ্গে তৃণমূল নেতাদের নাম উঠে আসছে। আমি যাব, আমাদের সঙ্গে এই মুহূর্তে ইন্দ্রনীল বাবু রয়েছেন। ইন্দ্রনীল বাবু, 144 বছর পুরনো এই নেতা এই কলেজ, 144 বছর পুরনো এই সুরেন্দ্রনাথ কলেজ, সেখানে দিনের পর দিন এই ধরনের কার্যকলাপ হয়ে আসছে, তৃণমূল নেতাদের দাপটে ভয়ে ছাত্রছাত্রীরা মুখ বুজে থাকতো। রবীন্দ্রনাথ কলেজের মতন পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ আছে যেখানে এই নিয়োগ দুর্নীতি বা এরকম আপনার পয়সা নিয়ে ছাত্রদের অ্যাডমিশন করানো হয়েছে, কিন্তু এই যে আর্থিক দুর্নীতি হয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, ওতে এতে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে তৃণমূলের নেতা নেত্রীরা জড়িত আছে। তাই এখন সরকার বদলেছে, তাই মানুষ মুখ খুলছে, তাই সত্য সামনে আসছে। যদি সরকার না বদলাতো এই দুর্নীতি আরো দীর্ঘদিন ধরে চলতো, আরো মানুষ হেফাজত হতো। তাই পশ্চিমবঙ্গের মানুষ এই দুর্নীতি থেকে মুখ ফিরিয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টির সরকার এসছে এবং আগামী দিনে কি করে শিক্ষা প্রতিষ্ঠানকে বিদ্যার জায়গা তৈরি করতে হয়, কিভাবে কিভাবে বিদ্যালয় চালাতে হয় বা কলেজ চালাতে হয়, সেটা ভারতীয় জনতা পার্টির সরকার দেখিয়ে দেবে। বেশ বেশ, আমি আবারও যাব, যে বিষয়টা আমি আলোচনা করছি আমি রঞ্জিতাদির কাছে যাবো। রঞ্জিতাদি, শিক্ষা প্রতিষ্ঠান 144 বছর পুরনো এই কলেজ, সেখানে তৃণমূল নেতাদের ভয়ে একাধিক সে ধরনের কলেজ রয়েছে যে সময় তৃণমূল আমলে এই ধরনের তৃণমূল ছাত্র নেতাদের ভয়ে কিন্তু পড়ুয়ারা ছাত্রছাত্রীরা মুখ বুজে সহ্য করে গেছে। এবং যদি সুরেন্দ্রনাথ কলেজের কথা বলি তাহলে সেখানে শুধু এই যে টাকা উদ্ধার সেটা হয়নি সেটাই নয়, সেখানে অসামাজিক কাজ হতো, সেগুলো মুখ বুজে সহ্য করেছে ছাত্রছাত্রীরা। একদম একদম, আমরা তো সেটা আগেও দেখেছি। কিছুদিন আগেও আমরা দেখলাম যে ওই ল কলেজে যে মেয়েটির সঙ্গে যে কেসটি হলো, তাকে রেপ করা হলো, অ্যাসল্ট করা হলো কলেজের ভেতরে, তার কিন্তু তার বেরোলো যে যখন তাকে অ্যারেস্ট করালো তার পরবর্তীতে আমরা কিন্তু সেরকম ভাবে ফলো আপ দেখছি না। কিন্তু তারপরেও যে শুধু এই ধরনের দুর্নীতি নয়, আমি বলবো আরেকটা দুর্নীতিও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কিভাবে স্যাক্ট নিয়োগ করা হতো। কারণ এদের যে মানদণ্ড, যে যারা নেট সেট পাশ করে তারা আসছেন, সবাই কি সেটা করে আসছেন? তাদের কি রিকুইজিট কোয়ালিফিকেশন ছিল যে তারা এখানে শিক্ষক? কারণ এই যে এই সুরেন্দ্রনাথ কলেজে যিনি আছেন ওখানে, দেবাশিস বন্দ্যোপাধ্যায়, তার যে ছেলে শিবাশিস বন্দ্যোপাধ্যায়, সেও কিন্তু ওখানকার স্যাক্ট। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে এগুলো হয়তো দেখা উচিত এই নতুন সরকারের, কারণ নতুন যে নিউ এডুকেশন পলিসি আছে তাতে বিভিন্ন জিনিস করানোর আছে এবং সেখানে রিসার্চের উপরে অনেক গুরুত্ব। এবং সেইখানে গিয়ে এই কলেজগুলোতে যারা স্যাক্ট হিসেবে আছেন তারা ঠিক সেই কোয়ালিফিকেশন গুলো কি তাদের আছে? কারণ আমরা জানি কিভাবে স্যাকটা হয়েছে। অনেক ক্ষেত্রে এরকমও আমরা কেস জানি যেখানে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বলেছে যে হ্যাঁ তুমি এখানে থাকো, তোমার নাম পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং সে স্যাকড হয়ে যাচ্ছে। তো এই যে একটা পলিটিক্স, এই জায়গাটাও কিন্তু আমার মনে হয় দেখা উচিত, এটাও একটা করাপশন। একদমই, মেধা তালিকায় নাম নেই অথচ টাকার বিনিময়ে তারা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তাদেরকে অ্যাডমিশন দিচ্ছে। শুধু অ্যাডমিশন নয়, তারা কিন্তু ওখানে চাকরিও করছেন, তারা কিন্তু টাকাটাও পাচ্ছেন, এবং বহু ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়েও খেলা হচ্ছে। কারণ তারা কি পড়াচ্ছেন, কারণ তাদের তো বেসিক কোয়ালিফিকেশনটাই প্রবলেম। সেক্ষেত্রে তো শিক্ষার মানদণ্ড অনেকটা নেমে যাচ্ছে। নেট দিচ্ছেন, সেট দিচ্ছেন, হ্যাঁ একদম একদম। আর যার জন্য এই যে আজকে আমরা যেটা দেখলাম ওই কলেজের মধ্যে
যে এই ধরনের কাজগুলো হচ্ছে, দুটো বেডরুম রয়েছে, কেউ জানে না, এটা তো হতে পারে না। না। কিন্তু কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি, সেটা কিন্তু খুব সমস্যার, যে কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি। এতজন শিক্ষক শিক্ষিকা যেখানে আছেন তারা প্রতিবাদ করেননি, স্টুডেন্টরা প্রতিবাদ করেননি, কেন? তবে নিশ্চয়ই সেই ধরনের কিছু ছিল যেটা, আর বিধায়ক তো বলতে পারেন না যে না আমি এটা জানি না, বা আমার এটা হচ্ছে, একটা কলেজের মধ্যে হচ্ছে, এটা জানে না লোক, এটা হতে পারে? একেবারে যুক্তিসঙ্গত বিষয়। এবং সে জায়গায় দাঁড়িয়ে আমাদের সঙ্গে তৃণমূলের সাহেববাবু রয়েছেন। সাহেববাবু, যে বিষয়টি এই মুহূর্তে আমাদের যে আপডেটটা আসছে, আমরা শুধু জানতে পারছি যে একাধিক ছাত্রছাত্রীদের এখন অভিযোগ উঠে আসছে, সেখানে জানা যাচ্ছে এই 140 বছর পুরনো কলেজে শুধু যে দুর্নীতি বা অসামাজিক কাজ হতো তাই নয়, সেখানে অ্যাডমিশনের ক্ষেত্রেও যারা যোগ্য নয়, যারা মেধা তালিকায় যাদের নাম নেই, তাদেরকে টাকা দিয়ে ভর্তি করানো হতো। এছাড়া যেমনটাই রঞ্জিতাদি বললেন, শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রেও টাকা, অর্থাৎ অর্থের বিনিময়ে একেবারে সেখানে শিক্ষা প্রদান করা হচ্ছে। একদিকে তো শিক্ষার অবনতি ঘটছে শিক্ষা মাধ্যমের, অন্যদিকে যারা পাচ্ছেন না তারাও ভুক্তভোগী হচ্ছেন, যারা যোগ্য ছাত্রছাত্রী তারা বঞ্চিত হচ্ছেন। তৃণমূলের নেতাদের ভয়ে দিনের পর দিন শুধু একটি কলেজ নয়, এই ধরনের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, কলেজগুলো একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের কাজ হয়ে যাচ্ছে। আমি যারা যারা এইসবের সাথে যুক্ত, যদি আমরাও ভিডিওর মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা নিউজ চ্যানেলের আপনাদের মাধ্যমে হোক, আমরাও দেখতে পেয়েছি যে এত মানে ব্যাগ ভর্তি টাকা এবং আপনাদের সরকার কি অসামাজিক করেছে কাজ এতগুলো যেগুলো বছর, আমরা বলবেন শুনেছি। সাহেব বাবু? এতগুলো বছর আপনাদের সরকার কি করেছে বলতে পারেন? না শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এত দুর্নীতি, মানে শেষমেশ গিয়ে কিন্তু এবার বাংলার জনগণ জেগেছে, যার জন্যই হয়তোবা এই সরকার থেকে কিছুটা আশা করছেন যে এই দুর্নীতি কোথাও না কোথাও গিয়ে মানে মিটবে, এমনটা আশা করেই কিন্তু বিজেপি সরকারকে এনেছে। আপনাদের আমলে এতটাই দুর্নীতি হয়েছে। কিছু জায়গায় তো দুর্নীতি অবশ্যই হয়েছে, এবং এই সব কাজ যারা করেছেন, যারা জড়িত, যাদের নাম উঠে আসছেন, আমি বলবো তাদেরকে তদন্ত করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থাও নেওয়া উচিত আছে, যারা এসব অসামাজিক কাজ করেছেন। এটার জন্য আমি দলকে দায়ী বলবো না, এটার জন্য সরকারও দায়ী বলবো না, কারণ এসব কাজ যেখানে হয়েছে, সুরেন্দ্রনাথ কলেজ এত বড় একটা প্রতিষ্ঠান, সেখানে আজ অব্দি এতদিন কোনো কিছু উঠে আসেনি। যখন সরকার চেঞ্জ হয়েছে তারপরে কিন্তু সেখানকার ছাত্রছাত্রীরা হোক, বাইরের কোনো হোক, সেখান থেকে কিন্তু এসব আসছে সামনের দিকে। এতদিন কিন্তু কোনো কিছু সামনে আসেনি। তার মানে বুঝুন, আপনাদের আমলে এর থেকে কত বেশি কিছু হয়েছে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে। আজ নতুন সরকার এসেছে বলে সেগুলো সামনে আসছে, এতদিন কিন্তু সেগুলো সামনে আসেনি। আপনারা মুখ বুঝে সব সহ্য করেছেন। আমরা কিছু সহ্য করিনি, অ্যাকচুয়ালি কিছু জিনিস এখন আমি মালদার হরিশ্চন্দ্রপুরের আমি বাসিন্দা। আমি হরিশ্চন্দ্রপুরে কি করছি না করছি এতটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে জানা সম্ভব না। আমি কি খারাপ কাজের সঙ্গে, কি অসামাজিক কাজের সঙ্গে আমরা যুক্ত আছি, এতটা জানা সম্ভব না। এগুলো আমি যদি কোনো দুর্নীতি করে থাকি, অন্য কোনো নেতা যদি দুর্নীতি করে থাকে, সেখান থেকে কিন্তু মানুষ যখন আওয়াজ তোলে তারপরে কিন্তু সামনে আসে সেটা তদন্তের মাধ্যমে। আজকে সুরেন্দ্রনাথ কলেজে যে কাণ্ড হয়েছে, সেটা মানুষের আওয়াজে, সেখানকার ছাত্রছাত্রীদের আওয়াজে কিন্তু আজকে সেটা সামনের দিকে এসছে। যারা দুর্নীতি করেছে, যারা অসামাজিক কাজ করেছে, যারা খারাপ কাজ করেছে, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনত ব্যবস্থা নেওয়া উচিত আছে, আর নেওয়া হোক। সেটাতে আমিও চাইবো যে এগুলো অসামাজিক কাজ যারা করে, যারা যুক্ত আছে, আজকে আপনারা বলছেন যে যখন আপনারা ক্ষমতায় ছিলেন তখনও আপনারা এগুলো বিষয়কে অস্বীকার করেছেন, তোয়াক্কাই করেননি। আর তখন আমরা জানতে পারিনি, তখন সেটা তো অসম্ভব না সাহেব বাবু। দিনের পর দিন এসব হচ্ছে, আপনারা কেউ কিছু জানেন না, আপনাদের দলের কেউ কিছু জানে না, সেটা তো হতে পারে না। বেশ, আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক রঞ্জিতাদি রয়েছেন, রঞ্জিতাদির কাছে যাবো। রঞ্জিতাদি, আজ যে সবচেয়ে বড় খবর বাংলার বুক থেকে উঠে আসছে, তৃণমূলে একেবারে খান বলা যায়, দুটো টুকরো হয়ে গেছে এবং বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসছে। সে জায়গায় দাঁড়িয়ে আদি তৃণমূল, নব্য তৃণমূলের বিষয়টিও কিন্তু উঠে আসছে। কিভাবে দেখছেন বিষয়টিকে? বিষয়টিকে স্প্লিট তো আগে কংগ্রেসের মধ্যেও হয়েছিল, ওল্ড এবং নিউ কংগ্রেস, শিবসেনাতেও আমরা দেখেছি। এবং এখানে আমি একটা জিনিস বলতে পারি যে নতুন যে তৃণমূল হয়ে আসছে, সেখানে তারা কিভাবে কি অবস্থান নিচ্ছেন। তারা একদিকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, কিন্তু আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানছি না। আবার ওল্ড যে তৃণমূল গার্ড রয়েছে, সেখানে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় উনি যা বলছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অবভিয়াসলি পার্ট অফ ইট। কিন্তু এখন দেখতে হবে যে তাদের
এজেন্ডা কি হবে এবং তারা কিভাবে নিজেদেরকে নিয়ে যাবেন। যে ঋতব্রত সম্বন্ধেও একটা প্রশ্ন রয়েছে যে ঋতব্রত আগে সিপিএম করতেন এবং তার এগেনস্টে কিছু করাপশন এবং হ্যারাসমেন্টের মামলা হয় এবং তাকে বহিষ্কার করে পার্টি। তার পরবর্তীতে উনি এখানে তৃণমূলে আসেন এবং যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে উনি বুঝতে পারেননি, তাকে নিয়ে এসেছেন এবং অ্যালং উইথ ঋতব্রত সন্দীপ সাহাও রয়েছে, যাদের দুজনকে উনি বহিষ্কার করলেন। কিন্তু যে সমস্ত বিধায়করা রয়েছেন তারা কিন্তু ম্যাক্সিমামই মমতার ঘনিষ্ঠ। এক্স্যাক্টলি, এইটাই হচ্ছে বড় কথা যে মমতার ঘনিষ্ঠ তারা কিন্তু ঋতব্রতর সঙ্গে যে যোগদান করলেন সেখানে একটা মেসেজ স্পষ্ট, যেটা মমতাকে ওরা বলছেন যে মমতা হয় উনার পজিশন চেঞ্জ করুন, যে উনি অভিষেককে বাদ দিয়ে উনি যেভাবে শুরু করেছিলেন, যে হিস্ট্রিটা রয়েছে তৃণমূলের উঠে আসা, যে বামপন্থীদের এগেনস্টে বিরোধী দলনেত্রী হিসেবে উনি উঠে এসেছিলেন এবং একটা নতুন একটা পরিবর্তনের কথা বলেছিলেন, সেই ইমেজটা নিয়ে উনি যদি আবার ফিরে আসেন হয়তো আবার আমরা একটা ইউনাইটেড তৃণমূল দেব, বাট মাইনাস অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতা যদি সেটা করেন যে অভিষেককে আমি বাদ দিয়ে আমি দেখব, সেটা কিন্তু আমরা ভাবতে পারছি না, হয়তো হবে না, সেটা উনি করবেন না। ওটা যদি উনি করতেন হয়তো আগে উনি ওনার কাছে নিশ্চয়ই ইনফরমেশন গুলো ছিল যে কি হচ্ছে না হচ্ছে। এমন উনি এতটাই প্রাজ্ঞ দলনেত্রী এবং প্রাজ্ঞ পলিটিশিয়ান যে ওনার যে চোখে কিছু ধরা পড়েনি সেটা কিন্তু বিশ্বাসযোগ্য নয়। উনি ডেফিনেটলি কিছু জানতেন কিন্তু ওনার কোথাও গিয়ে উনি করতে পারছিলেন না, সেটা কিন্তু রয়েছে। এবং আগামী দিনে দেখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রবাবলি আমরা হয়তো একটা ভাঙনই দেখবো, আমরা একটা দুটো ফ্যাকশনস দেখবো তৃণমূলের, হয়তো আগামী কিছুদিন পর দেখা যেতে, বাট কি টাইম লাগবে। বেশ, আমাদের সঙ্গে যেহেতু বিজেপির তরফে ইন্দ্রনীল বাবু রয়েছেন, ইন্দ্রনীল বাবু বিরোধী দলনেতা হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কিভাবে দেখছেন? দেখুন, প্রাইভেট লিমিটেড কোম্পানি উঠে গেছে, মালিকানা চেঞ্জ হয়েছে। আগে একদল টাকা তুলতো, এখন নতুন মালিকানা অন্য একজন নিয়েছে। ভাইপোর কাছে পার্সেন্টেজ বেশি যেত বলে এখন মালিকানা সব চোরেরা এক হয়ে এখন নতুন দল গঠনের চেষ্টা। অতএব লক্ষ্য একটাই, এদের যে দুর্নীতি এবং টাকা কামানো, এটাই হচ্ছে মেন ওদের উদ্দেশ্য। অতএব পশ্চিমবঙ্গের মানুষ এদেরকে গত 15 বছর ধরে দেখেছে, পশ্চিমবঙ্গের মানুষ আর এদেরকে মেনে নেবে না। বেশ, আমি শেষে সাহেব বাবুর কাছে যাবো। সাহেব বাবু, মমতা বন্দ্যোপাধ্যায়ের অধিকাংশ ঘনিষ্ঠ বিধায়করাই কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দিকেই গেলেন, ঝুঁকলেন। আপনি কোন দিকে ঝুঁকছেন বা আপনাদের দলের বাকি যারা নেতারা রয়েছেন তাদের এই মুহূর্তে তারা কোন দিকে ঝুঁকবেন বলে মনে হচ্ছে? যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, যারা সত্যি তৃণমূলকে ভালোবেসেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসেছে, তারা একটাই জিনিস জানে, তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল। আজকে যারা নব তৃণমূল, পুরাতন তৃণমূল, মানে নব আর পুরাতন যারা করছেন তৃণমূল, এখানে নব তৃণমূল আর পুরাতন তৃণমূল বলে কিছু নেই। এখানে একটাই তৃণমূল, একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে, নীতিতে আমরা বিশ্বাস করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতিতে আমরা এতদিন রাজনীতি করেছি, আর আগামী দিনেও আমরা মমতা বন্দ্যোপাধ্যায় তার নীতিতে, তার আদেশে আমরা রাজনীতি করব। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে হাঁটবেন কি? কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন মমতায় হ্যাঁ, অভিষেকে না। এখন যদি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে আমাকে রাখতে, আরেকজন যদি বলে ওকে বাদ দিয়ে ওকে রাখতে, এরকম করে দল চলে না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যদি সত্যি কোনো প্রবলেম ছিল তাহলে ভোটের আগে এই প্রবলেমটা বলতো। তৃণমূলের জামাটা খুলে তৃণমূলের তারপরে ভোটে দাঁড়িয়ে জিতে এসে এই গল্পগুলো আজকে শোনাতো। আজকে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এসব তারা নিজেদের বক্তব্য তারা অভিষেকের নায়ের পেছনে তো অনেক কারণ রয়েছে। দুর্নীতির যে বিষয়টি আজকে আমাদের প্রথম আলোচনার বিষয় ছিল, সে জায়গায় দাঁড়িয়ে তো লাগামহীন দুর্নীতি পোষণের মাথায় হচ্ছেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো দুর্নীতিটা তো আজকে এই ভোটের রেজাল্টের বা ভোটের 2026-এর বিধানসভা ভোটের পরে দুর্নীতিটা হয়নি। দুর্নীতিটা যদি হয়ে থাকে তাহলে 2026-এর ভোটের আগে, এটারই তো ফল ভুগছে তারা আমি সেটাই বলছি, তাহলে তারা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হোক বা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের জামা
তাহলে তারা কেন ভোটে দাঁড়ালেন? তারা যখন আজকে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতি করেছেন, এটা করেছেন, সেটা করেছেন, তাহলে তারা তাহলে তারা এই তৃণমূলের জামা পরে ভোটে কেন দাঁড়ালেন? তারা ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াতেন বা না, অন্য আপনি কোনো বলুন দল থেকে আপনাদের দাঁড়িয়ে জিতে এসে তারপর বলতেন। আজকে তারা না, আপনার থেকে এগুলো জানতে কিচ্ছু চাইবো না, এগুলো আপনারা হলো অভিষেক বিশ্বাসঘাতকতা। বন্দ্যোপাধ্যায়কে কিভাবে ব্যাখ্যা করবেন? আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে অভিষেক সৈনিক। বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, আমাদের সেনাপতি। এখনো আমরা বলবো, যারা তৃণমূলকে ভালোবাসে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, এখনো তারা বলবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা। ঠিক আগামী দিনে ঠিক দেখবেন আপনারা, আমরা দেখতে বেশ পাবো আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক ঘুরে দাঁড়াবে। বেশ, আজকের আলোচনা আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, সময় একেবারে হাতে নেই। অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের আলোচনায় আসার জন্য। রাজনৈতিক বিশ্লেষক রঞ্জিতা চক্রবর্তী দিদি ছিলেন আমাদের সঙ্গে, ছিলেন বিজেপি নেতা ইন্দ্রনীল দত্ত এবং ছিলেন মালদা থেকে তৃণমূল নেতা সাহেব দাস। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের সাফ কথার আলোচনায় আসার জন্য। সাফ কথা এখানে শেষ করছি, তবে অন্যান্য খবরের জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ লাইভ বাংলায়। ধন্যবাদ।